তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি দ্য ডিভাইন ফিউরি মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই ইন্টারেস্টিং একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তোবা অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি ইয়াং নামের একটা ছোট্ট ছেলে তার বাবার জন্য নাস্তা তৈরি করছিল। আর যখন নাস্তা রেডি হয়ে যায় তখন সে তার বাবাকে এগুলো সার্ভ করে বলে যে, বাবা, এত সুন্দর নাস্তা আমি তোমার জন্য বানালাম, এটার বদলে তুমি আমাকে চাইনিজ খেতে নিয়ে যাবে না আজকে? যদিও তার বাবা প্রথমে তাকে না করে দেয়, তবে পরবর্তীতে প্রেয়ার করার বদলে সে তাকে চাইনিজ খাওয়ানোর জন্য রাজি হয়ে যায়। তবে সে তাকে সরাসরি বলে দেয় যে এটার বদলে তুমি গিয়ে মন থেকে প্রেয়ার করবে। তো এরপরে চার্চে গিয়ে প্রেয়ার শেষ করার পরে তারা বাবা ছেলে একটা রেস্টুরেন্টে এসে খাবার দাবার খাওয়া শুরু করে। এখানে ইয়াং তার বাবাকে কোয়েশ্চেন করে যে, বাবা, চার্চে এটা বলা হলো যে যদি মন থেকে কেউ প্রেয়ার করে তাহলে তার দোয়া গড অবশ্যই কবুল করে, তাহলে তুমি কি মমকে বাঁচানোর জন্য মন থেকে দোয়া করনি? এই জন্য আমার মমের মৃত্যু হয়ে গেছে। তখন তার বাবা একটু চিন্তার মধ্যে পড়ে যায়। তবে একটু পরে সে আবার তাকে বুঝিয়ে বলে যে আমি তো তোমার মাকে বাঁচানোর জন্য দোয়া অবশ্যই করেছিলাম, তবে তোমার মা তোমাকে বাঁচানোর জন্য আরও বেশি করে মন থেকে দোয়া করেছিল, এই জন্য তুমি বেঁচে গিয়েছো আর তোমার মায়ের মৃত্যু হয়ে গেছে। আর এগুলো শোনার পরে ইয়াং একটু বেশি হ্যাপি হয়ে যায়। এরপর তারা সেখান থেকে বাসায় ব্যাক করে। রাতের বেলা আমরা জানতে পারি যে ইয়াংয়ের বাবার নাম হচ্ছে গিয়ে পার্ক, আর সে ট্রাফিক পুলিশে জব করে। আসলে যেহেতু আজকে তার নাইট শিফট ছিল, এই জন্য সে রেডি হয়ে রাতের ডিউটির জন্য বেরিয়ে পড়ে আর ইয়াংকে রেখে যায় তার মায়ের কাছে। এরপরে যখন পার্ক রাস্তায় ডিউটি করছিল তখন সে দেখতে পারে একটা লাল গাড়ি এদিকে আসছে। এই জন্য সে গাড়িটাকে থামায় আর তাদের এখানে চেক করার ট্রাই করে যে সে আসলে ড্রিঙ্ক করে ড্রাইভ করছিল কিনা। তবে যখন তারা গ্লাসটার নিচে নামায় তখন আমরা দেখতে পারি এখানে একটা ছেলে আর একটা মেয়ে ছিল। আসলে তাদেরকে দেখতে খুবই ভয়ানক লাগছিল, তাদেরকে দেখতে ডেমনের মতো লাগছিল, কারণ তাদের চোখগুলো ছিল খুবই লাল রঙের আর তাছাড়া তাদের গালের মধ্যে একটা পোড়া চিহ্নও ছিল। তবে তখনই আমরা দেখতে পারি এই ছেলেটা তার গাড়িটা স্টার্ট করে দেয়, কিন্তু পার্ক যেহেতু গাড়িটা ধরেছিল এই জন্য সে গাড়ির সঙ্গেই পিছলিয়ে সামনের দিকে যাওয়া শুরু করে। আর একটা পর্যায়ে অনেকটা দূরে যাওয়ার পরে সে সেটা ছেড়ে দেয় আর এই জন্য সে অনেক গুরুতর আহত হয়ে যায়। আর যখন এই খবরটা ইয়াং আর তার দাদি জানতে পারে তখন তারা দৌড়ে চলে আসে হসপিটালে তাকে দেখার জন্য। এখানে যখন তার বাবার এই অবস্থা ইয়াং দেখতে পারে তখন তার মনটা খুবই খারাপ হয়ে যায়, এই জন্য সে দৌড়ে চলে আসে পাশের একটা চার্চে। আর এখানে যখন সে প্রেয়ার করছিল তখন সে ফাদারকে দেখতে পারে। আর ফাদার এসে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার, তুমি কান্না করছো কেন? তখন ইয়াং তাকে জিজ্ঞেস করে যে যদি আমি মন থেকে আমার বাবার জন্য দোয়া করি তাহলে কি গড আমার দোয়া কবুল করবে? তখন ফাদার বলে যে হ্যাঁ, যারা মন থেকে প্রেয়ার করে তাদের দোয়া তো অবশ্যই গড কবুল করে, আর তুমি যেহেতু বাচ্চা তোমার দোয়া আরও আগে কবুল হবে। সো চলো তোমার বাবার জন্য আমিও তোমার হয়ে দোয়া করি। ইয়াং দেখতে পারে তার বাবা পুরোপুরি সুস্থ হয়ে গেছে আর তাকে ভালো ভালো অ্যাডভাইস দিচ্ছে, যেমন তার দাদির সমস্ত কথা সে শুনতে বলে। আর সে তাকে বলে যদি পরীক্ষায় তুমি নাম্বার অনেক কমও পাও তাহলেও কোনো সমস্যা নেই, তবে হ্যাঁ, তোমাকে একজন ভালো মানুষ অবশ্যই হতে হবে, আর তাছাড়া দুর্বল মানুষদের পাশে সবসময় দাঁড়াতে হবে আর গরিব মানুষদেরকে সবসময় সাহায্য করতে হবে। এখন এগুলো শোনার পরে ইয়ান তার বাবাকে জিজ্ঞেস করে যে বাবা, তুমি কি কোথাও চলে যাচ্ছ নাকি, আমাকে এগুলো কেন বলছো? তখন তার বাবা বলে যে আমি যাচ্ছি না, আমি সবসময় তোমার সঙ্গেই থাকবো। আর এইটা বলেই যখন সে তার হাতটা পাতে আর ইয়ান তার হাতের উপরে তার হাতটা দেয় তখন আমরা এখানে একটা লাল লাইট দেখতে পারি। আর এইটার সঙ্গে সঙ্গেই তার বাবা আফটার লাইফে চলে যায়। ইয়ান যখন এরপরে ঘুম থেকে উঠে যায় তখন সে দেখতে পারে তার বাবা তার সামনে নেই, এই জন্য সে প্রচণ্ড রকমের কান্নাকাটি করে। এর পরের সিনে আমরা দেখতে পারি পার্কের ফিনরেল। এখানে যখন সবাই তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছিল তখন এখানে ফাদারও চলে আসে। তবে যখন ইয়ান ফাদারকে দেখতে পারে তখন তার মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায়, এই জন্য সে তার মাথায় একটা ক্রস মেরে তাকে বলে যে তুমি এখান থেকে এখনই বেরিয়ে চলে যাও, কারণ তুমি হচ্ছে একটা মিথ্যাবাদী। তুমি আমাকে বলেছিলে গড আমার দোয়া কবুল করবে, তবে গড আমার দোয়া কবুল করেনি। আর তখন আশেপাশের লোকজন ইয়ানকে কোনো রকমের শান্ত করার ট্রাই করে। তো এরপরে গল্প চলে আসে কয়েক বছর সামনে। আমরা দেখতে পারি এখন ইয়ান অনেকটা বড় হয়ে গেছে আর সে একজন বক্সারও হয়ে গেছে। সে এত ভালো একজন বক্সার হয়েছে যে এখন পর্যন্ত সে একটা ম্যাচও হারেনি। আজকে তার যার সাথে ফাইট হবে তার শরীরে গডের একটা ট্যাটু ছিল, আর এটা দেখার পরে ইয়ান ট্রিগার হয়ে যায়, তার চোখের মধ্যে লাল আলো জ্বলা শুরু করে। আর সে কারো একটা আওয়াজও শুনতে পারে, যে আওয়াজ তাকে বারবার করে বলছিল যে গড আজ পর্যন্ত তোমার জন্য কিছুই করেনি, গড তোমার ফেভারে কোনো কিছু আনেনি, গডের থেকে তোমার যেই কোনো মূল্যে বদলা নিতেই হবে। এই জন্য সে প্রচণ্ড মাথা গরম করে তার অপোনেন্টকে আচ্ছা রকম ধোলাই করে সেই ম্যাচটা উইন করে ফেলে। আর এরপর ইয়ান একটা স্বপ্ন দেখতে পারে, সে দেখতে পারে তার বাবার লাশের সামনে একটা ক্রস রাখা হয়েছে। এটা দেখার পরে তার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, সে ক্রসটাকে তুলে ফেলে দেওয়ার ট্রাই করে। তবে যখন সে এটাকে ফেলে দেওয়ার জন্য উঠায় তখন এই ক্রসটা তার হাতের সঙ্গেই লেগে যায়, আর আমরা দেখতে পারি ক্রসের মধ্যে আগুনও জ্বলে যায়। এই জন্য পুড়ে যাওয়ার ব্যথায় ইয়ান কাতরানো শুরু করে, আর তখনই তার চোখটা খুলে যায়। তবে যখন সে তার হাতটা চেক করে তখন সারপ্রাইজিংলি সে দেখতে পারে তার হাতটা পুড়ে গেছে।
এই জন্য দ্রুত সে ডক্টরের কাছে চলে আসে আর ডক্টর ভালো করে এটাকে চেক করে তাকে জানায় যে আসলে এটা দেখে মনে হচ্ছে কোনো একটা ধারালো জিনিস আপনার হাতের মধ্যে ঢুকে গেছে, তবে যেহেতু জখমটা খুব বেশি না এই জন্য এটা নিয়ে টেনশন করার তেমন কোনো কারণ নেই। এরপরে যখন সেদিন রাতের বেলায় সে বাসায় এসে শুয়ে পড়ে তখন একটা স্পাইডার ডেমন এসে তার শরীরের মধ্যে ঢোকার ট্রাই করে। এটার জন্য ব্যথায় ইয়ান আবারও কাতরানো শুরু করে, তবে যখন সে চোখটা খুলে ফেলে তখন সে দেখতে পারে আবারও তার হাত দিয়ে রক্ত বেরোচ্ছে। এই জন্য পরদিন সকালবেলা সে আবারও ডক্টরের কাছে চলে আসে আর তার ব্লাডের কয়েকটা টেস্ট করানোর জন্য স্যাম্পল দিয়ে যায়। এরপরে যখন ইয়ান একটা গাড়ি দিয়ে বাসার দিকে যাচ্ছিল তখন গাড়ির ড্রাইভার তার ভাতিজি সম্পর্কে তাকে বলা শুরু করে। সে বলে যে আমার ভাতিজি খুবই সুস্থ সবল ছিল, তবে হঠাৎ করেই একটা সময় সে উল্টাপাল্টা স্বপ্ন দেখা শুরু করে, এই জন্য সে কোনোভাবেই ঘুমাতে পারছিল না। এই জন্য আমরা ডক্টরও দেখিয়েছিলাম, তবে ডক্টর বলেছিল চিন্তা করার কোনো কারণ নেই। তবে এর কিছুদিন পরে তার চুলগুলো পড়া শুরু করে দেয় আর নাক মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে যায়। এটার জন্য তার অবস্থা আস্তে আস্তে করে খারাপ হয়ে যাচ্ছিল। আমরা ডক্টর বারবার করেই দেখিয়েছিলাম, তবে ডক্টর কোনোভাবেই তার রোগ ধরতে পারছিল না। এই জন্য কেউ একজন আমাদেরকে পরামর্শ দিল যাতে করে আমরা একজন ফকিরকে তাকে দেখাই। আর যখন আমরা সেই ফকিরের কাছে যাই তখন সে আমাদেরকে বলে যে তার উপরে একটা খারাপ জিন আসর করেছে, সো 10 দিন ধরে একটা রিচুয়াল করতে হবে, তারপরেই হয়তো সে যেতে পারে। তবে আমার ফ্যামিলি মেম্বাররা এটাকে খুব বেশি একটা সিরিয়াসলি নিচ্ছিল না, এই জন্য একটা পর্যায়ে গিয়ে আমার ভাতিজি ব্লাইন্ডই হয়ে যায়। এরপরে তার চোখের আলোটা ফিরিয়ে আনার জন্য আমরা একটা রিচুয়াল পারফর্ম করি আর এই রিচুয়াল করার পরে ফাইনালি সে তার চোখের আলো ফিরে পেয়ে যায়। তবে ইন্টারেস্টিংলি সে এখন আর জীবিত মানুষদেরকে দেখতে পারে না, সে দেখতে পারে শুধুমাত্র মৃত মানুষদের আত্মাগুলোকে। আর এখন সে নিজেই একজন ফকির হয়ে গেছে। আর যদি আপনার এই সমস্ত ব্যাপারগুলোতে বিশ্বাস না হয় তাহলে আমি চাইলে তার সঙ্গে আপনাকে মিলিয়ে দিতে পারি। তবে ইয়ান তার সাথে কোনোভাবেই দেখা করতে চায় না, কারণ তার মনে হয়েছে এগুলো ফালতু একটা জিনিস। তবে রাতের বেলায় যখন সে গিয়ে আবারও ঘুমিয়ে পড়ে তখন সে উল্টাপাল্টা কিছু স্বপ্ন দেখতে পারে। সে প্রচণ্ড ব্যথা অনুভব করা শুরু করে আর তার হাত দিয়ে রক্ত পর্যন্ত বের হওয়া শুরু হয়। এই জন্য সে পরদিন সকালবেলা আবারও ডক্টরের কাছে যায়। তবে ডক্টর অনেক রকমের চেক আপ করার পরেও কোনোভাবেই কিছু বুঝতে পারছিল না। সে বুঝতেই পারছিল না যে আসলে তার হয়েছেটা কি, সে এমনটা কেন করছে। কারণ এটা যদি কোনো ইনফেকশন হতো তাহলে অবশ্যই এটা বাড়তো, কিন্তু এটা বাড়ছেও না কমছেও না। এই জন্য ফাইনালি ইয়ন বাধ্য হয়ে সেই ড্রাইভারের ভাতিজির সঙ্গে মিট করতে চায়। তবে যখনই সে এখানে আসে তখন এই মেয়েটা তাকে দেখার সঙ্গে সঙ্গেই বলে যে তুমি একটা মহা বিপদের মধ্যে আছো, তোমার চারপাশে খারাপ শয়তানেরা ভর করেছে, কারণ তুমি গডের উপর থেকে বিশ্বাস করাই ছেড়ে দিয়েছো, তোমার কপালে খুবই শীঘ্রই দুঃখ আছে। তবে ইয়ান এগুলোতে কান্না দিয়ে যখন তার হাতের জখমটা দেখায় তখন সেই মেয়েটা বলে যে এটা হচ্ছে কি একটা ক্রসের চিহ্ন। আসলে তোমার ঘরের পশ্চিমে একটা ক্রস তুমি পেয়ে যাবে, সেখানে তুমি ফাদার অ্যানকেও পেয়ে যাবে। আর যদি তুমি তার কাছে যাও তাহলে সে চাইলে তোমাকে সাহায্য করলেও করতে পারে। আর এরপর যখন রাতের বেলায় সে সেখানে চলে যায় তখন অনেক অনেক কাক এসে তার উপরে আক্রমণ করা শুরু করে। আর এগুলোর থেকে বাঁচার জন্য ইয়ান কোনো রকমে গাড়ির মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। আর তখন এদিকে আমরা দেখতে পারি ফাদার আন তার একজন অ্যাসিস্ট্যান্টকে নিয়ে একটা ভয়ঙ্কর রোগের চিকিৎসা করছিল। তবে একটু পরে প্রচণ্ড রাগ করে সেই রোগী এসে ফাদার আনের উপরই আক্রমণ করে দেয়। আর এই রোগীর থেকে বাঁচার জন্য ফাদার আন তার পবিত্র আংটিটা খুলে যখন তার ফেসের মধ্যে চেপে ধরে তখন এই শয়তানটা প্রচণ্ড ব্যথা অনুভব করা শুরু করে। এই জন্য সে ফাদার আনকে ছেড়ে দেয়। আর এরপর সে গিয়ে তার অ্যাসিস্ট্যান্টের উপরে আক্রমণ শুরু করে দেয়। সে তাকে ধোলাই করার পরে তার উপরে রক্ত বমি করে দেয়। আর এরপর সে চলে আসে তার ভয়ঙ্কর মনস্টার রূপে। আর এইটা দেখার পরে তার অ্যাসিস্ট্যান্ট প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এখন যেহেতু এখানে ছিল শুধুমাত্র ফাদার আন, এই জন্য সে এসে ফাদার আনের উপরেই আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। আর যখন সে গলা টিপে তাকে মেরেই ফেলছিল তখন একেবারে শেষ মুহূর্তে এখানে ইয়ান এসে ফাদার আনকে সেভ করে ফেলে। আর সেই শয়তানটার সাথে মারামারি পর্যন্ত করা শুরু করে। যখন সে তাকে মারার জন্য তার মুখের মধ্যে তার হাত দিয়ে চেপে ধরে তখন আমরা দেখতে পারি এই শয়তানটা জ্বলা শুরু করে। মানে ফাদার আনের আংটিটা দেওয়ার সময় সে যেই অনুভব করেছিল এখন সে সেই রকমই অনুভব করছে। আর এই সুযোগে ফাদার আন পবিত্র ওয়াটার এনে তার উপরে মেরে দেয়, যেই জন্য শয়তানটা জ্বলে পুড়ে ছারকার হয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর ফাইনালি সেই লোকটাও এই ভয়ঙ্কর কারাগার থেকে মুক্তি পেয়ে যায়। এরপরে ইয়ান এসে ফাদারকে দেখায় তার হাতের সেই চিহ্নটা। সে জিজ্ঞেস করে যে এইটা আসলে কি। তখন ফাদার আন তাকে বলে যে এইটা হচ্ছে গিয়ে ঠিক তেমনই একটা চিহ্ন যখন জিজাসের হাতের মধ্যে প্যারাগ মারা হয়েছিল তখন যেমন চিহ্ন হয়েছিল এটা হচ্ছে সেইটা। আসলে এটাকে বলা হয় স্টিগমা, যেটা এমন এমন মানুষের হাতের মধ্যে মাঝে মধ্যেই চলে আসে যারা খোদার উপরে একটু বেশিই ভরসা করে। তবে তখনই ইয়ান একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পারে, যেই আওয়াজটা তাকে বলছিল যে তোমার বাবার একেবারে শেষ মুহূর্তে মানে মৃত্যুর আগ মুহূর্তে তুমি তাকে দেখতে পাওনি, কারণ তুমি চার্চে গিয়ে প্রেয়ার করছিলে। আসলে এই সমস্ত ফাদাররা হয় মিথ্যাবাদী, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, তাদেরকে এখনই মেরে ফেলা উচিত। তবে আমরা দেখতে পারি এই আওয়াজটা ইয়ানকে প্রচণ্ড বিরক্ত করছিল আর প্রচণ্ড যন্ত্রণাও দিচ্ছিল। আর যখন ফাদার এই ব্যাপারটা বুঝতে পারে তখন সে কিছু মন্ত্র পড়ে ইয়ানের উপরে ফু দেয়, যেই জন্য ইয়ানের কানে আর এই আওয়াজটা আসে না।
এরপরে ইয়ান ফাদারকে নিয়ে তার রুমে চলে আসে, কারণ সে চায় তার রুমটাকে পবিত্র করতে। এই জন্য ফাদার তাকে রুম থেকে বাইরে বের করে তার রুমের মধ্যে কিছু মন্ত্র পড়ে একটা ক্রস তার বাবার ছবির পেছনে লুকিয়ে দেয়। এই জন্য যখন সেই দিন রাতের বেলায় ইয়ান ঘুমিয়ে পড়ে, তখন সে আর স্বপ্নে কোনো উল্টাপাল্টা কিছু দেখতে পারে না। তবে পরদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরপরই সে তার বাবার ছবির পেছনে সেই ক্রসটা দেখে ফেলে। এই জন্য সে এটা নিয়ে বাথরুমের মধ্যে ফেলে দেয়। তবে ফ্লাশ করার ঠিক আগ মুহূর্তে সে কিছু একটা রিয়েলাইজ করতে পারে। এই জন্য সে বাথরুম থেকে এটা তুলে এটাকে ভালো করে পরিষ্কার করে আবারও ফাদারকে রিটার্ন করে দেয়। আর তখন এদিকে আমরা দেখতে পারি সেই ছেলেটাকে যার জন্য ইয়ানের বাবার মৃত্যু হয়েছিল। আসলে এই ছেলেটার নাম হচ্ছে জেসিন। আসলে জেসিন এতগুলো বছর পার হয়ে যাওয়ার পরেও দেখতে ঠিক আগের মতোই ছিল। আসলে আমরা জানতে পারি যে জেসিন একটা বারের ওনার, আর এখানে একটা লোক তাকে থ্রেট করে এটা বলছে যে তার নিজের কোম্পানিকে জেসিনের বারের সিকিউরিটির জন্য হায়ার করতে। আর এটা শোনার পরে জেসিন তার হাতের মধ্যে থেকে একটু রক্ত বের করে আর তার নাক শক্তিটাকে সে উপলব্ধি করে। এটার জন্য সে সামনের লোকটা সম্পর্কে অনেক কিছুই জেনে যায়। আর এরপর সে তাকে বলা শুরু করে যে তুমি ডিভাইনের সাথে কাজ করো না, সে আসলে জুয়ায় অনেক টাকা লস করেছে। এই জন্য খুব শীঘ্রই সে তোমার কোম্পানিটাকে বিক্রি করে সমস্ত টাকাগুলো নিয়ে থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার প্ল্যানিং করছে। আর যদি তোমার আমার কথায় বিশ্বাস না হয় তাহলে তুমি তাকে কল দিয়ে দেখতে পারো, সে এখন এই ব্যাপারটা নিয়ে মিটিং করছে। আর এটার জন্য সেই লোকটা যখন তাকে কল দেয় তখন সে দেখতে পারে সে কলটা পিক করছে না, আসলে সে ব্যস্ত ছিল। আর এই ব্যাপারটার জন্য সে প্রচণ্ড রাগ হয়ে জেসিনের গলায় ছড়ি ধরে তাকে বলে যে যদি তুমি একটা কথাও মিথ্যা কথা বলো তাহলে আমি পরবর্তীতে এসে তোমাকে এখানেই খুন করব। আর এরপরে যখনই সেই লোকগুলো সেখান থেকে বেরিয়ে চলে যায় তখনই জেসিন চলে আসে তার শয়তানের পূজা করার জন্য। এখানে সে শয়তানের নামে কিছু রিচুয়াল করে আর সেই লোকটার মাধ্যমে ডিভানকে সেখানেই শেষ করে দেয়। আর এরপর সে তার শয়তানের পুজো করে কিছু স্পেশাল পাওয়ারের মাধ্যমে সেই লোকটার বুকের মধ্যেও কয়েকবার আক্রমণ করে, যেই জন্য সেই লোকটারও সেখানে মৃত্যু হয়ে যায়। আর পরবর্তীতে এই দুইটা লাশকেই সে তার শয়তানকে সমর্পণ করে দেয়। আর এটার জন্য জেসিন অনেক বেশি পাওয়ার পেয়ে যায়। আসলে জেসিন যতবারই শয়তানকে কোনো একটা লাশ সমর্পণ করে তখনই জেসিনের পাওয়ার আস্তে আস্তে বাড়তেই থাকে। আর এদিকে যখন ইয়ান রাতের বেলায় ঘুমাচ্ছিল তখন সে আবারও উল্টাপাল্টা স্বপ্ন দেখা শুরু করে দেয় আর সে অনেক বেশি ব্যথা অনুভব করা শুরু করে। এই জন্য পরদিন সকালবেলা সে চলে আসে ফাদার আনের বাসায় আর তাকে এসে সমস্ত ব্যাপারটাকে খুলে বলে। এগুলো শোনার পরে ফাদার আন পপের দেয়া একটা স্পেশাল মালা তার ঘরের মধ্যে রাখার জন্য বলে। আর এরপর সে তাকে কোয়েশ্চেন করে যে তুমি আসলে গডে বিশ্বাস কেন করো না। আর তখন ইয়ান তাকে তার বাবার সেই ঘটনাটা বলে যে কিভাবে সে বারবার করে দোয়া করার পরেও গড তার বাবাকে তার থেকে কেড়ে নিয়েছিল, সে তার বাবাকে তাকে ফিরিয়ে দেয়নি। আর এগুলো শোনার পরে ফাদার আন তাকে বলে যে জানো আমার একজন গুরু ছিল যে নিজের হাত দিয়ে আমাকে শয়তান ভাগানো শিখিয়েছে। তবে কিছুদিন পরেই একটা ভয়ঙ্কর রোগে তার মৃত্যু হয়ে গিয়েছিল। এটা হওয়ার পরে আমি বারবার করেই চিন্তা করছিলাম যে গড কি করে এতটা নির্মম হতে পারে, এত ভালো একটা মানুষকে সে কি করে পৃথিবী থেকে নিয়ে যেতে পারে। আর যখন এই ব্যাপারটা আমি পোপকে জিজ্ঞেস করেছিলাম তখন পোপ আমাকে সরাসরি বলেছিল যে সব কিছুই হচ্ছে গডের ইচ্ছা। আসলে যত খারাপ কিছুই হয় সেগুলোর পেছনেও ভালো কিছু লুকিয়ে থাকে, যেটা আমরা তখন দেখতে পারি না, হয়তো ভবিষ্যতে গিয়ে আমরা সেটা দেখতে পারবো। আর এরপরে ফাদার এখান থেকে উঠে পড়ে আর আমরা জানতে পারি ফাদার একটা রোগী দেখার জন্য একটা জায়গায় যাবে। এই জন্য ইয়ান তাকে গাড়িতে করে ড্রপ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে গাড়িতে সে ফাদার আনের সাথে কথাবার্তা বলা শুরু করে আর সে তাকে জিজ্ঞেস করে যে আপনার অ্যাসিস্ট্যান্ট কোথায়, কারণ আপনি একা যদি সেখানে যান তাহলে সে আপনার উপরে আক্রমণ করতে পারে আর যে কোনো সময় আপনার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। তখন ফাদার আন তাকে বলে যে যদি এমনটা হয়েও যায় তবুও গড এটার পেছনে ভালো কিছুই লুকিয়ে রাখবে। আর এটা বলে যখন ফাদার আন সেখান থেকে বেরিয়ে চলে যায় তখন আমরা দেখতে পারি এগুলো শোনার পরে ইয়ান কিছু একটা ফিল করতে পারে আর সে ফাদার আনের মধ্যে তার বাবার একটা ঝলক দেখতে পারে। এই জন্য সে ফাদার আনকে সেভ করার জন্য সে নিজেই তার অ্যাসিস্ট্যান্ট হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে ইয়ান তার হাতের মধ্যে একটা গ্লাভস পরে নেয় যাতে করে তার হাতের এই চিহ্নটার সাহায্যে সে কোনো ক্ষতির সম্মুখীন না হয়। এখন যখন তারা রুমের মধ্যে যায় তখন আমরা দেখতে পারি খুবই কিউট দেখতে একটা মেয়ে ফোনে কারোর সাথে কথাবার্তা বলছিল। তবে তার মা ফাদারদেরকে বলে যে আসলে সে হচ্ছে ভয়ঙ্কর একজন মনস্টার যে কিনা আমার মেয়ের শরীরের মধ্যে ঢুকে গিয়েছে। তবে তাকে দেখতে খুবই স্বাভাবিক ও সহজ বলেই মনে হচ্ছিল। এরপরে যখন ফাদার গিয়ে বারবার করে সেই শয়তানটাকে বাইরে আসতে বলছিল তখন সেই শয়তানটা কোনোভাবেই বাইরে আসছিল না। উল্টো এই মেয়েটা ফাদারকে বলে যে আমার মা প্রচণ্ড ডিপ্রেশনের মধ্যে আছে, এই জন্য সে উল্টাপাল্টা অনেক কিছুই দেখতে পাচ্ছে, যেই জন্যই আপনাদেরকে ডেকে এনেছে। আসলে আমার মধ্যে শয়তান টয়তান কিছু নেই। এখন আমরা দেখতে পারি ফাদার ক্রস দিয়ে সেই মেয়েটাকে চেক করার ট্রাই করে, তার পবিত্র আংটিটাও সেই মেয়েটার শরীরে টাচ করায়। তবে এই মেয়েটার কোনো ক্ষতি তো হয়ই না এবং তার শয়তানটাও কোনোভাবে বেরিয়ে আসে না। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে ফাইনালি ইয়ান বুঝতে পারে যে আসলে এই মেয়েটাই সত্যি কথা বলছে, তার মা হয়তো বা কোনো একটা ঘোরের মধ্যে আছে।
তবে ফাদার এই কথাটা একেবারে মানতে চায় না। সে বিশ্বাস করছিল যে এইটা খুবই চালাক একটা শয়তান, যে কিনা এত সহজে আমাদের সামনে আসবে না। এই জন্য সে ইয়ানকে বলে, তুমি জোর করে এই মেয়েটাকে ধরে রাখবে, আর যা করার এরপরে আমি করব। এরপরে ইয়ান গিয়ে জোর করে সেই মেয়েটাকে বিছনার সাথে ধরে ফেলে, আর এরপরে ফাদার হোলি ওয়াটার তার মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। আর এগুলো যাওয়ার পরপরই আমরা দেখতে পারি এই মেয়েটার মুখ দিয়ে ধোঁয়া বের হওয়া শুরু হয়ে যায়, আর সে রক্ত বমি করা শুরু করে। এরপরে শয়তান তার পাওয়ারে চলে আসে, আর সে তার পাওয়ার ইউজ করা শুরু করে। সে ফাদারকে ধাক্কা দিয়ে দেয়ালের মধ্যে নিয়ে আছাড় মারে। আর যখন ইয়ান এটা দেখার পরে সেই মেয়েটাকে কন্ট্রোল করতে তার উপরে গিয়ে উঠে, তখন সেই মেয়েটা তাকে নিয়ে সোজা সিলিংয়েই চলে যায়। আর যখন সে তার চোখের দিকে তাকায়, তখন ইয়ানের দুর্বলতাটাও সে দেখতে পারে। এই জন্য সে ইয়ানের বাবাকে নিয়ে উল্টাপাল্টা অনেক কিছু বলা শুরু করে, যেই জন্য ইয়ানের প্রচণ্ড রাগ চলে আসে। আর সে প্রচণ্ড শক্তি দিয়ে এই মেয়েটাকে নিয়ে খাটে এনে ফেলে তার গলা টিপে তাকে মারার ট্রাই করে। তবে তখন ফাদার আন এসে তাকে বারবার করে থামানোর ট্রাই করে, কারণ এমন করে গলা টিপে ধরলে সেই শয়তানের মৃত্যুটা তো হবেই না, বরং এই মেয়েটার মরে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এই জন্য সে কোনো রকমে ইয়ানকে থামিয়ে ফেলে। তবে ইয়ান প্রচণ্ড রাগ করে তার গ্লাভসটা খুলে সেই হাতটা যখন সেই মেয়েটার মাথায় রাখে, তখন ফাদার গিয়ে তার উপরে হোলি ওয়াটার ঢেলে দেয়। আর এইটার জন্য এই মেয়েটার মাথায় আগুন জ্বলা শুরু করে। এই জন্য সেই শয়তান এগুলো সহ্য করতে না পেরে এই মেয়েটার শরীর থেকে বেরিয়ে চলে যায়। তবে তখন এদিকে আমরা দেখতে পারি জেসিন নামের সেই ছেলেটার চোখ দিয়ে রক্ত বেরোচ্ছিল। আর তখন এদিকে ফাদার সেই মেয়েটার রুমের মধ্যে জেসিনের সাথে মেয়েটার ছবি দেখতে পারে। আর যখন সে তার মাকে এগুলো জিজ্ঞেস করে, তখন তার মা বলে যে আজকাল জেসিনের সাথেই আমার মেয়ে নানান জায়গায় হ্যাং আউট করছে। আর তখন আমরা দেখতে পারি এই মেয়েটার চোখ দিয়ে রক্তের পানি পড়ছে। আসলে জেসিন তার উপরে কালো জাদু করছিল, এই জন্য এই মেয়েটার মুখ দিয়েও রক্ত বের হওয়া শুরু হয়ে যায়, আর সে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করা শুরু করে। তবে তখন ফাদার আন কিছু মন্ত্র পড়ে এই মেয়েটাকে কোনো রকমে সুস্থ করে দেয়। তবে তখন এদিকে আমরা দেখতে পারি জেসিন একটা মুরগি বলি দিয়ে ভবিষ্যতের কিছু দৃশ্য দেখে ফেলে। আর এরপর সে চলে আসে একটা অনাথ বাচ্চার কাছে, আর সে তাকে আশ্রয় দেওয়ার বাহানা করে তাকে তার কন্ট্রোলে নিয়ে নেয়। আর এরপর সে চলে আসে ইয়ানের সাথে মিট করতে, আর সে তাকে তার একটা মিথ্যা পরিচয় দেয়। সে বলে, আমি হচ্ছি ফাদার আনের সেই অ্যাসিস্ট্যান্ট যাকে তুমি সেদিন পালিয়ে যেতে দেখতে পেয়েছিলে। আসলে আমার হাতের মধ্যেও স্টিগমা টাইপ আছে। আসলে ফাদার আন কোনো ভালো মানুষ না, সে আমাকে তার স্বার্থের জন্য সবসময় ইউজ করতো। সে এখন পর্যন্ত আমাকে ইউজ করতে চায়। আর এদিকে আমরা দেখতে পারি সেই ছোট্ট বাচ্চাটা যার উপরে জেসিন তার কন্ট্রোল নিয়ে নিয়েছিল, সেই বাচ্চাটাও ভয়ঙ্কর রূপ ধারণ করছিল। এখানে সিস্টাররা কোনোভাবেই প্রেয়ার করে এই বাচ্চাটাকে সুস্থ করতে পারছিলই না। এই জন্য তারা ফাইনালি ফাদার আনের কাছে সাহায্য চায়। আর ফাদার আন দ্রুত ইয়নকে কল দেয়। তবে ইয়ন তার ফোনটা রিসিভ করে না, কারণ জেসিনের কথাগুলো সে বিশ্বাস করে নিয়েছিল। এই জন্য সে সিদ্ধান্ত নিয়েছে সে ফাদার আনের সাহায্য করবে না, তার নিজের কাজ সে যে কোনো ওয়েতে বের করে নেবে। আর এরপরে ফাদার আন একা চলে আসে সেই বাচ্চাটাকে কন্ট্রোল করতে, আর সেই বাচ্চাটাকে জোর করে ধরে তার পবিত্র আংটির মাধ্যমে জেসিনের সেই শয়তানটা তার থেকে বের করে ফেলে। এই জন্য বাচ্চাটাও শান্ত হয়ে যায়। তবে তখনই আমরা দেখতে পারি চারপাশের লাইটগুলো ফ্লিকারিং করা শুরু করে, দরজাটা অটোমেটিকলি বন্ধ হয়ে যায়, আর সেই বাচ্চাটা ভয়ঙ্কর রকমের চিৎকার করা শুরু করে। এখন এই বাচ্চাটার সঙ্গে কথাবার্তা বলার পরে ফাদার এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এই বাচ্চাটার উপরে 650টা ভূত আচর করেছে। এই জন্য সে এক এক করে সবগুলোকে বের করা শুরু করে, আর সে একটু পরে সিস্টারদেরকেও বাইরে বের করে দেয়, কারণ এখানে থাকাটা মৃত্যুকে দাওয়াত দেওয়ার শামিল। তবে একটা সিস্টার কোনোভাবেই বাইরে যেতে চাইছিল না, সে এখানেই থাকতে চাইছিল। এই জন্য যখন তার সামনেই ফাদার সেই ভূতগুলোকে বের করছিল, তখন একটা পর্যায়ে সে অনেকটা ক্লান্ত হয়ে যায়। এই জন্য সেই শয়তান সুযোগ পেয়েই ফাদারের উপরে আক্রমণ করে দেয়। আর সিস্টার দেখতে পারে শয়তান ফাদারকে আচ্ছা রকম ধোলাই করে সেখানেই তাকে বেহুশ করে ফেলে। এই জন্য সিস্টার দ্রুত একটা ক্রস তার সামনে এনে তার সামনে নানান রকমের প্রেয়ার করা শুরু করে। এই জন্যই শয়তান প্রচণ্ড রাগ করে সোজা সিলিংয়ে গিয়ে হঠাৎ করেই সিস্টারের উপর আক্রমণ করে দেয়, আর তার গলা টিপে তাকে মেরে ফেলার ট্রাই করে। তবে একেবারে শেষ মুহূর্তে এখানে ইয়ান চলে আসে, যে কিনা বাচ্চাটাকে ধরে আচ্ছা রকম ধোলাই করে তার স্টিগমাওয়ালা হাতটা তার মাথায় রেখে তার উপরে হোলি ওয়াটার দিয়ে দেয়, যেই জন্য এক ঝটকার সঙ্গে সমস্ত শয়তান তার থেকে বেরিয়ে চলে যায়। আর এরপর সে দ্রুত গিয়ে ফাদার আনেরও জ্ঞান ফিরিয়ে আনে, আর তার দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে। এরপরে আমরা দেখতে পারি এই চার্চের সমস্ত সিস্টাররা, সমস্ত বাচ্চারা ইয়ানের কাছে এসে তাকে থ্যাংক ইউ বলে, কারণ তাদের একজন সহকর্মীকে সে যে কোনো ওয়েতে সেভ করেছে। আর এত সম্মান পাওয়ার পরে ইয়ানের মনটাও একটু নরম হয়ে যায়। আর তখন এদিকে আমরা দেখতে পারি জেসেন শয়তানের পূজা করে শয়তানের এখান থেকে পানি খায়। এই জন্য সে একটা ভয়ঙ্কর রকমের পাওয়ার পেয়ে যায়। পাওয়ারটা ছিল তার শরীর তো এখানেই থাকবে, তবে একটা ছায়া অন্যদিকে সে পাঠাতে পারবে। সে ছায়াটা পাঠিয়ে দেয় সেই বাচ্চাটার কাছে, যেই ছায়াটা গিয়ে সেই বাচ্চাটাকে খুন করে ফেলে। আর এরপর এই বাচ্চার আত্মাটা সে শয়তানের কাছে সমর্পণ করে দেয়। এটার পুরস্কার হিসেবে শয়তান তাকে একটা স্পেশাল চাকুও দিয়ে দেয়। আর যখনই ফাদার আন ও ইয়াং এই ব্যাপারটা জানতে পারে,
তখন তারা দৌড়ে চলে আসে সেই বাচ্চাটাকে দেখার জন্য হসপিটালে। আর মর্গে গিয়ে যখন তার লাশটা দেখে তখন এমন অবস্থা দেখার পরে তারা খুবই আপসেট হয়ে যায়। আর যখন তার লাশের জন্য তারা প্রেয়ার করা শুরু করে তখনই আমরা দেখতে পারি চারপাশের লাইটগুলো ফ্লিকারিং করা শুরু করে। আর তখন ইয়ান এখানে জেসিনকেও দেখতে পারে, এই জন্য সে তাকে ধরার জন্য তাকে ফলো করা শুরু করে। আর তখন এদিকে সেই মৃত বাচ্চাটাই বারবার করে ফাদারকে বলা শুরু করে যে ফাদার আমার খুবই কষ্ট হচ্ছে, আমাকে এটার মধ্য থেকে বের করুন, আমার মধ্যে আরও একটা জিনিস লুকিয়ে আছে। এগুলো শোনার পরে ফাদারের মনটা খুবই নরম হয়ে যায়, এই জন্য সে তাকে জড়িয়ে ধরে। আর তখন আমরা দেখতে পারি পেছন থেকেই জেসিন এসে ফাদারের উপরে আক্রমণ করে দেয়। আর যখন ফাদারের চিৎকার শোনার পরে ইয়ান দৌড়ে আবারও এই জায়গায় চলে আসে তখন সে দেখতে পারে অলরেডি জেসিন ফাদারের গলার মধ্যে ছুরি ধরে আছে। এখন জেসিন তাকে বলে যে যদি তুমি বাড়াবাড়ি করার ট্রাই করো তাহলে আমি ফাদারকে মেরে ফেলবো, আমি ফাদারের জীবনটাও দিয়ে দিব আর তোমার হাতটাকেও ঠিক করে দিতে পারবো, তবে আমার একটা শর্ত আছে, তুমি কখনোই গডের উপরে বিশ্বাস করতে পারবে না। আর ফাদার আনের জীবনটাকে সেভ করার জন্য ইয়ান এই শর্তে রাজিও হয়ে যায়, যদিও ফাদার আন এমনটা কোনোভাবেই চাইছিল না। এই জন্য সে ইচ্ছা করে জেসিনের ছুরিটা তার গলার মধ্যে ঢুকিয়ে দেয়। আর এটা দেখার পরে জেসিন প্রচণ্ড রাগ করে সেখান থেকে চলে যায়। আর এরপরে ফাদার আন ইয়ানকে বলে দ্রুত গিয়ে ফাদার জোয়ের সাথে মিট করতে। এই জন্য ইয়ান দ্রুত ফাদার আনের বডিটাকে নিয়ে চলে আসে ফাদার জোয়ের কাছে। আর এখানে ফাদার জোয়ে তার উপরে পবিত্র পানি দিয়ে কিছু মন্ত্র পড়া শুরু করে। আর এগুলো দেখার পরে এতগুলো বছর পরে ইয়ান ফাইনালি আবারও চার্চে চলে আসে আর সে গডের কাছে প্রেয়ার করা শুরু করে যাতে করে সে ফাদার আনকে নিয়ে না যায়, কারণ ফাদার আনের কোনো দোষ ছিল না, সে সম্পূর্ণ নির্দোষ। আর এতে করে আমরা দেখতে পারি ফাদার আনও জ্ঞান ফিরে পেয়ে যায়। তবে যখন সে এসে এই ব্যাপারটা দেখতে পারে তখন সে ফাদার আনকে এখানে রেস্ট নেওয়ার জন্য বলে। তবে ফাদার আন তার হাতের মধ্যে তার পবিত্র আংটিটাকে দিয়ে তাকে এটা তার কাছেই রেখে দেওয়ার জন্য বলে। এরপরে ফাদার জয় তাকে একটা পবিত্র ড্রেস দেয় যেটা জেসিনের সঙ্গে ফাইট করার সময় তাকে একটু প্রোটেকশন দিবে। এই জন্য ইয়াং গিয়ে দ্রুত সেই ড্রেসটা পরে ফেলে আর সে দ্রুত চলে আসে জেসিনের সঙ্গে ফাইট করার জন্য। এখানে অলরেডি জেসিনের লোকজন তার জন্যই ওয়েট করছিল, তারা তাকে একটু ধোলাই করতে চায়। তবে যেহেতু সে ছিল একজন ভয়ঙ্কর রকমের বক্সার, এই জন্য তার সামনে খুব বেশিক্ষণ কেউ টিকতে পারছিল না, সে এক এক করে তাদের সবাইকে ধোলাই করা শুরু করে। এরপর সে তার হাতের মধ্যে পবিত্র পানি দিয়ে এক এক করে সেই সমস্ত লোকজনের মাথার মধ্যে দিয়ে দেয়, যেই জন্য তারা সবাই পুড়ে ছারকার হয়ে তাদের বডি থেকে শয়তানগুলো বেরিয়ে চলে যায়। আর এরপরে যখন সে বেসমেন্টে জেসিনের কাছে যাওয়া শুরু করে তার আগেই আমরা দেখতে পারি জেসিন অলরেডি নিজেকে শয়তানের কাছে সমর্পণ করে দিয়েছিল। সে শয়তানের থেকে যেই চাকুটা পেয়েছিল সেইটা দিয়েই সে তার হার্টের মধ্যে অনেকবার আঘাত করে আর এরপর সে শয়তানের পানির মধ্যেই সেখানে পড়ে যায়। আর যখনই ইয়ান এখানে আসে তখন এই পানির মধ্যে একটা বিশাল বড় ব্লাস্ট হয়ে যায়। এরপরে আমরা দেখতে পারি শয়তানের হাত পানি থেকে বেরিয়ে আসছে। আসলে আমরা দেখতে পারি এইটা ছিল জেসিনই, যে কিনা এখন নিজেই একজন ভয়ঙ্কর শয়তান হয়ে গেছে। এখন জেসিন হয়ে গেছে খুবই ভয়ঙ্কর আর সে হয়ে গেছে খুবই পাওয়ারফুল, তার সাথে ফাইট করাটা হবে ইম্পসিবল একটা ব্যাপার। তবে তবুও ইয়ান তার সঙ্গে ফাইট করার ট্রাই করে আর সুযোগ পেয়ে সে তার হাতটাও তার মাথার উপরে রাখে। তবে এতে করে জেসিনের উপরে কোনো প্রভাব পড়ে না, উল্টো আমরা দেখতে পারি সুযোগ পেয়ে জেসিন তার ঘাড়ের মধ্যে একটা কামড় দিয়ে দেয়, যেই জন্য ইয়ানের শরীর আস্তে আস্তে করে ট্রান্সফর্ম হওয়া শুরু হয়ে যায়। তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, তার মুখটা আস্তে আস্তে কালো হওয়া শুরু করে। আর যখন সেগুলো সহ্য করতে না পেরে বেহুশ হয়ে যায় তখনই স্বপ্নে সে তার বাবাকে দেখতে পারে। তার বাবা তার কাছে আসে, এই জন্য সে এসে তাকে জড়িয়েই ধরে। তবে তার বাবা তার হাতটা তার হাতে রেখে বলে যে আমি সবসময় তোমার সঙ্গে আছি, এইটা কোনোভাবেই ভুলে যাবে না। আর এটা বলার পরে ইয়ানের চোখটা খুলে যায় আর আমরা দেখতে পারি তার যেই হাতে ঘা ছিল সেই হাতটা আগুনের মতো জ্বলা শুরু করে। সেই হাতটা দিয়ে জেসিনের উপরে একটা ভয়ঙ্কর পাঞ্চ করে, যেই জন্য তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তবে সেও কোনোভাবে হার মানতে চাইছিল না, তারা একে অন্যের সাথে ভয়ঙ্কর রকমের মারামারি করছিল, যেই জন্য তারা দুজনেই খুবই বেশি আহত হয়ে যায়। তবে কেউই কারো কাছে হার মানতে চাইছিল না। আর একেবারে লাস্টে ইয়ান একটু বুদ্ধি করে ফাদার আনের দেয়া সেই আংটিটাকে তার হাতের মধ্যে নিয়ে ভয়ঙ্কর রকমের একটা পাঞ্চ জেসিনের বুকে করে, যেই জন্য জেসিনের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায়, সে কোনোভাবেই আর উঠে দাঁড়াতে পারছিল না। এরপর সে জেসনকে মেরে তার শরীর থেকে সেই শয়তানের ছুরিটা বের করে ফেলে আর এটাকে পুরোপুরি পুড়িয়ে ফেলে। তবে যখনই এরপর সে চলে যাওয়ার ট্রাই করছিল তখন আমরা দেখতে পারি সেই শয়তানি পুকুর থেকে অনেক অনেক ভয়ঙ্কর রকমের হাত বাইরে আসে, যেগুলো কিনা জেসনের শরীরটাকে টেনে একেবারে আবারও পুকুরের মধ্যে নিয়ে যায়। আর এরপর যখন ইয়ান দৌড়ে ফাদার আনের কাছে চলে আসে তখন সে দেখতে পারে ফাদার আন এখন অনেকটা সুস্থ হয়ে গেছে। আসলে যেহেতু জেসনের মৃত্যু হয়ে গেছে এই জন্য তার জাদুগুলোও কাজ করা বন্ধ করে দিয়েছে আর ফাদার আনের যে জখম ছিল সেটাও এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে। এইটা দেখার পরে ফাইনালি ইয়ান একটা দীর্ঘশ্বাস নেয় আর এরপর সে গিয়ে ফাদার আনকে জড়িয়ে ধরে আর ফাদার আনও তাকে তার ছেলের মতো করেই জড়িয়ে ধরে। আর এগুলোতে ইয়ান একটু বেশি ইমোশনাল হয়ে যায়। আর এরপর থেকে তারা দুজন বাবা ছেলের মতোই একসাথে থাকা শুরু করে, সমস্ত কিছু একসাথে করা শুরু করে। আর এমনই একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়।
তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।